প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলটির সাথে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এবারের ক্লাসটি রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী প্রবন্ধ গৃহ। প্রাবন্ধিক রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা আজকে এই প্রবন্ধের অর্থ সহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা দেখে নেব গৃহ প্রবন্ধের বিষয়বস্তু ও নামকরণ। রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত মতিচুর গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ গৃহ। গৃহ বলতে সাধারণত কর্মক্লান্ত মানুষ যেখানে হাঁপ ছেড়ে বাঁচে, বিশ্রামের অবকাশ পায়। কিন্তু লেখিকার প্রবন্ধে দেখা যায় তৎকালীন পুরুষের অবকাশ যাপনের সুযোগ থাকলেও নারীদের সে সুযোগ নাই। বঙ্গদেশে নারীদের কাছে গৃহ কারাগার স্বরূপ, কারণ সেখানে আশ্রয় মিললেও স্বাধীন পারিবারিক জীবন নেই। সেখানে তারা পুরুষের আশ্রয়ে থাকে। গৃহের সুখ তাদের কাছে অধরা। তিনি সধবা, বিধবা, কুমারী সব শ্রেণীর নারীর সামাজিক অমর্যাদা, অধিকার সম্পর্কে অজ্ঞতা এবং পুরুষ দ্বারা নির্মিত সামাজিক আইন বা প্রথার বেড়াজালে বঞ্চনার শিকার হয়ে কিভাবে জীবনযাপন করে সেই গৃহের কথাই এখানে উপস্থাপন করেছেন। তাই বলা যায় প্রবন্ধটির নাম গৃহ যথার্থ ও সার্থক হয়েছে। বরাবরের মতো আমরা প্রবন্ধের প্রত্যেকটি লাইন উপস্থাপন করেছি এবং কঠিন শব্দের শব্দার্থ আমরা লাল কালি দ্বারা চিহ্নিত করেছি এবং এই পেজের নিচে আমরা অনুচ্ছেদের মূল কথা অর্থাৎ সারাংশ উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে তোমরা উপকৃত হবে। আমরা প্রবন্ধের লাইনগুলি ব্যাখ্যা করব অর্থসহ এবং আশা করি তোমাদের উপকারে আসবে। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন অর্থাৎ বাড়ি বোঝায়, যেখানে দিবাশেষ অর্থাৎ দিনের শেষে গৃহী বলতে যিনি গৃহে বাস করেন, কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম অর্থাৎ ঠান্ডা বা শীত হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব অর্থাৎ নিজের নিজের গৃহে আপনাকে অর্থাৎ নিজেকে নিরাপদ মনে করে। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় অর্থাৎ উপভোগ্য বা সুস্বাদু বোধ হয় না, অর্থাৎ পিপাসা না লাগলে কেউ আসলে পানির যে স্বাদ সেটি বোঝে না, সম্ভবত সেই রূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টবোধ হয় না। বিবাহ না হইলে মিলনে সুখ নাই। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে অর্থাৎ বিকালে গৃহে ফিরে আসিবার জন্য উৎসুক হয়। বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। তাহলে দেখতে পাচ্ছি যে লেখিকার মতে গৃহ হল একটি আরাম ও শান্তির জায়গা। ঝড় বৃষ্টি শীত ও রোদ থেকে বাঁচার জন্য গৃহীদের কাছে গৃহের গুরুত্ব অপরিসীম।
এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যেহেতু অনেক আগে এই প্রবন্ধটি লিখেছেন, সেজন্য তিনি ভারত নারী অর্থাৎ ভারতবর্ষের সকল নারীর ক্ষেত্রে এই প্রবন্ধটি তিনি উপস্থাপন করেছেন। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকের বাটিকে অর্থাৎ বাড়িতে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার অর্থাৎ জেলখানা তুল্য বোধ হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে, যে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলা অর্থাৎ যাদের শক্তি নেই অবস্থায় শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তপুরের একটু একটু নমুনা দিতেছি। অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি এই প্রবন্ধের মধ্যে অর্থাৎ নারীদের অভ্যন্তরে অর্থাৎ ঘরের মধ্যে তাদের যে কি অবস্থা সেটি একটি চিত্র উপস্থাপন করার চেষ্টা করছেন। এরূপে অন্তপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভাতৃগণ অর্থাৎ ভাইয়েরা অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। এখানে লেখিকা মতে ভারতবর্ষের অধিকাংশ নারী, সে হোক কুমারী, সধবা, বিধবা, এই গৃহসুখ হইতে বঞ্চিত। তার নমুনা হিসেবে তিনি কিছু তথ্য উপস্থাপন করেছেন, আমরা প্রবন্ধের পরবর্তী পেজগুলিতে দেখতে পারব। আমরা একবার বেগম রোকেয়া সাখাওয়াত বলছেন যে আমরা একবার জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সে বাড়ির পুরুষের সহিত অর্থাৎ বাড়ির পুরুষদের সাথে আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রী লোকদিগকে দেখিতে আমার আগ্রহ হইল। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথমে যে বাড়িতে গেলেন সেই বাড়িটি হচ্ছে শরাফত উকিলের বাড়ি। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী অর্থাৎ মিষ্টি করে কথা বলে, যদিও কূপমণ্ডুক। কূপমণ্ডুক কেন? কারণ বাইরের জগতের যাদের জ্ঞান থাকে না তাদেরকেই কূপমণ্ডুক বলা হয়। তাহারা আমাদের যথোচিত অর্থাৎ যেমনটি করা উচিত তেমনই অভ্যর্থনা করিলেন, স্বাগত জানালেন। সেখানে শরাফতের পত্নী বউ হুসিনা অর্থাৎ শরাফতের স্ত্রী হুসিনা, ভগ্নী অর্থাৎ বোন জমিলা আর জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম অর্থাৎ লেখিকা তাকে অনুরোধ যখন করলেন, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন নাই, ইহাই তাহাদের বংশগৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে অর্থাৎ আরোহণ করেন নাই, ওঠার কোনো দরকার পড়ে নাই তার। তাহলে এই অনুচ্ছেদের আমরা মূল বক্তব্য ধরতে পারি যে লেখিকা বর্ণনা করেছেন যে তাদের এক পরিচিত বন্ধু শরাফত উকিলের বাসায় যে মহিলারা আছেন তারা অতি শান্তশিষ্ট, কিন্তু বাইরের জগৎ সম্পর্কে মূর্খ। তারা বংশ গৌরবের কথা বলে বাড়ির বাইরে বের হন না এবং কোনো যানবাহনেও ওঠেন না। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কি রূপে? আপনার ভাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবেন। এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত সংকীর্ণ সরু গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরিয়া লইয়া গেলেন। তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্য স্পর্শ অর্থাৎ সূর্যের আলো স্পর্শ করেনি এমন বোধ হইল লেখিকার কাছে। অতঃপর একটি দ্বার অর্থাৎ দরজা খুলিলে দেখিলাম অপরদিকে হসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এ পাশে আমার বাড়ি। ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি। আমাদের সবারই অর্থাৎ যানবাহনের দরকার হয় না কেন তা এখন বুঝিলে। ওই রূপে সকল বাড়ি
প্রদক্ষিণ করা যায়। তাহলে লেখিকা বলছেন যে তারা আত্মীয়দের মধ্যে বিবাহ শাদী দেয় এবং তারা একে অপরে পাশাপাশি বাড়ি করে থাকে বলে তাদেরকে অনেক দূরে যেতে হয় না এবং যানবাহনে উঠো প্রয়োজন হয় না, এবং তারা যে ঘরগুলিতে বসবাস করে মনে হয় যে সূর্যের আলো কোনোদিন পড়েছে কিনা লেখিকার কাছে সন্দেহ মনে হয়। পাঠিকা কি মনে করেন যে হুসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না। তার মানে এখানে রোকেয়া সাখাওয়াত বলছেন যারা পাঠ করছেন এই প্রবন্ধটি তারা কি মনে করেন যে আসলে হুসিনা বা জমিলা তাদের গৃহে আছে, ঘরে আছে? কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর অর্থাৎ কল্পনার স্বর্গ বলে, মানে বাসর ঘরকে কল্পনার স্বর্গ বলে, কিন্তু লেখিকার মতে এটাকে কোহবর না বলে কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুকুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোকদেরকে বন্দিনী বলা যাইতে পারে। তাহলে লেখিকা বলছেন যে আসলে শরাফতের যে বাড়িটা তিনি বেড়ালেন, সেটি বেড়ায় তিনি দেখতে পেলেন যে আসলে একদল হাঁস মুরগি ছাগল ঠিক যেভাবে একটি গৃহে থাকে, সেখানকার স্ত্রীলোকও ঠিক সেই হাঁস মুরগি এবং গরু ছাগলের মতোই বসবাস করিতেছে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, মানে আমার বাড়ি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা একজনের বাটুতে অর্থাৎ বাড়িতে যাতায়াত করিয়াছি। লেখক বলছেন যে আমরা মালদহে একটা এলাকায় আবার বেড়াতে গিয়েছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লময় দেখি নাই, অর্থাৎ আনন্দিত যে মুখটি সেটি তারা দেখে নাই। তাহার ম্লান বিষণ্ণ মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণেই কয় বৎসর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন, অর্থাৎ ঝগড়া করেছেন। তাহার ফলে কলিমের পত্নী স্বীয় অর্থাৎ নিজের ভগ্নীর বোনের সহিত দেখা করিতে পাননি। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। হায়, বাটি যে কলিমের, অর্থাৎ বাড়িটা যে তার স্বামীর কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে ও বাটখানা সলিমের, অর্থাৎ তার ভাইরা, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অর্থাৎ এতিম অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্টক অর্থাৎ বিয়ে করে সতীন এনেছেন। সেই সপত্নী কণ্টক অর্থাৎ সতীনের কাঁটা, কণ্টক শব্দের অর্থ কাঁটা, এখানে জ্বালা অর্থে, অর্থাৎ সতীনের ব্যবহারের যে জ্বালা সেটা হইতেও তিনি বিমুক্ত নহেন, অর্থাৎ মুক্তি নাই তার। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়, অর্থাৎ শান্তির আবাস মনে হবে? এটি লেখিকার বা প্রাবন্ধিকের কথা। আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি। তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, দুই চারিটি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর অর্থাৎ মালিক। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত অর্থাৎ রাজি নয়। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল অর্থাৎ ঝগড়া করেন। একথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোদল জানে না অর্থাৎ ঝগড়া জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? কপালের দোষ। তাহলে নারীদের ক্ষেত্রেই শুধুমাত্র কপালের দোষ, কিন্তু যে রমা সুন্দরীর যে স্বামী, তার দেবর, তারা যে তাকে বঞ্চিত করছে তাদের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে নারীর কপালের দোষ। আমরা একটি রাজবাটি দেখিতে গিয়াছিলাম। এবার লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন একটি রাজবাড়ির বর্ণনা দিচ্ছেন যে রাজবাড়িতে রানীরা কেমন থাকে। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর
মানে স্বর্গের ন্যায় মনোহর অর্থাৎ সুন্দর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে ৫-৭খানা রজত আসন অর্থাৎ রূপার সিংহাসন শূন্য হৃদয় রাজাকে আহ্বান করিতেছে। রানীর ঘর কয়খানাতে টেবিল, টিপাই অর্থাৎ টুল টাইপের এবং চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে। তাহলে দেখতে পাচ্ছি যেখানে রাজার ৭-৮টি বা ৫-৭খানা রূপার আসন, সেখানে রানীর ঘরে টুল এবং চেয়ার দ্বারা সাজানো, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব পক্ষে পদার্পণ অর্থাৎ আগমন করেন বলিয়া লেখকের কাছে বোধ হইল না। রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেড়ে বিলাতি ধুতি। তাহলে রানীর পরনে আমরা দেখতে পাচ্ছি যে ধুতি এবং সেটা বিলাতি। অলংকার বলিতে হাতে তিন গাছি বেল্লুরের সাধারণ কাঁচের যে চুড়ি, মাথায় রুক্ষ কেশের জটা অর্থাৎ রুক্ষ চুল, অনুমান 15 দিন হইতে তৈলর সহিত চুলগুলি সাক্ষাৎ হয় নাই। তার মানে রানী হওয়া সত্ত্বেও তার চুলে তেল জোটে নাই। মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলেও অত্যুক্তি হয় না। অর্থাৎ রানীর চেহারা দেখা আর দুঃখের চেহারা দেখা সমান। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ, অর্থাৎ রানীর চোখ দেখেই লেখিকা এখানে বুঝিয়েছেন যে রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক অর্থাৎ হৃদয়কে কষ্ট দেয় ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। আমাদের একটি বর্ষীয় বয়স্ক সঙ্গিনী বলিলেন, রানীকে বললেন, তুমি রাজার রানী, তোমার এ বেশ বা পোশাক কেন? এসো আমি চুল বেঁধে দেই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় অর্থাৎ পাওয়ার আশা বোধ করে। মোহাম্মদী আইন, মুসলিম আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকার অর্থাৎ প্রাপ্ত অধিকার হই, আমাদের বাড়িও হয়। কিন্তু তা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হয়। তাহাদের অভাবে বড় আমলা অর্থাৎ মানে তারা যদি কেউই বেঁচে না থাকেন, তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা নায়েব অর্থাৎ ভূমি দেখাশোনা করেন যিনি, তিনি ওই বাড়ির মালিক হন। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। ঐরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভুত্ব সম্পত্তির উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন অর্থাৎ বংশীয় বিদ্বান শিক্ষিত। হাশেম ছলে কৌশলে অর্থাৎ ছলনার মাধ্যমে সমস্ত জমিজমা আত্মসাৎ করে মানে নিজের আয়ত্তে করিয়া লইলেন। খদিজার হাতে 1 পয়সা নাই। খদিজার পৈতৃক অর্থাৎ বাবার বাড়িতে বসিয়াই হাশেম আর 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতীনী জ্বালায় দগ্ধ অর্থাৎ ঘরে সতীন থাকলে যে যন্ত্রণা হয় করিতে লাগিলেন। তাহলে বাড়িটা কিন্তু কার ছিল? খদিজার। অর্থাৎ হাশেম শ্বশুর বাড়িতে এসে শ্বশুরের জায়গা জমির উপর বসে বিয়ের পর বিয়ে করে যাচ্ছেন এবং সেই সতীনের যন্ত্রণা দিচ্ছেন কাকে? খদিজাকে। অর্থাৎ এই বাড়িটি হওয়ার কথা ছিল খদিজার, কিন্তু সেখানে তার কোনো মূল্য নেই। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুর অর্থাৎ ক্ষমতার অহংকার কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করে, তবে প্রবীণ বৃদ্ধা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া আরো খদিজাকেই নিন্দা করেন। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বলতে চাচ্ছেন যে আমার এই প্রবন্ধ পাঠ করে হয়তো ভাই বোনেরা হয়তো মনে করিবেন যে আমি কেবল ভাতৃবৃন্দকে অর্থাৎ পুরুষদেরকে, ভাইদেরকে নরাকারের পিচাসরূপী অর্থাৎ মানুষরূপী শয়তান অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু অর্থাৎ খারাপ শব্দ ব্যবহার করি নাই, কাহাকেও পাপিষ্ঠ, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণীর হৃদয়ের ক্ষত অর্থাৎ আঘাতের কষ্ট দেখাইয়াছি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এক্ষেত্রে তাহাই হইয়াছে। ভগ্নীর দুঃখ অর্থাৎ বোনদের অর্থাৎ নারীদের দুঃখ বর্ণনা করতে যে
পুরুষদের ভাতৃ নিন্দা হইয়া গিয়াছে। সুখের বিষয় আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রী লোকদিকে যথেষ্ট শান্তিতে গৃহ সুখে রাখেন। তাহলে কবি লেখিকা এখানে বলতে চাচ্ছেন যে এমনও পুরুষ আছে যারা তাদের স্ত্রীদেরকে যথেষ্ট শান্তিতে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন। আবার অনেক পুরুষ আছেন যারা তাদের বাড়িতে নিজেকে প্রভুত্ব কায়েম করার চেষ্টায় থাকেন সর্বদা। যখন আমাদের চালের উপর ঘর থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরে অর্থাৎ জীর্ণতম কুটির ভাঙা ঘরে শেষ চালখানা ঝঞ্ঝা নিলে অর্থাৎ ঝড়ে যদি উড়িয়ে নেয়, তাহলে টুপটাপ বৃষ্টির ধারা আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি। চপলা চমকে অর্থাৎ চঞ্চল দৃষ্টিতে নয়নে ধাঁধা লাগে। এই বিষয়টি বলছেন যে লেখিকা বলছেন যে নারীদের যদি গরিব ঘরে জন্ম নেয় অর্থাৎ গরিবের ঘরে যদি আবার বিয়ে হয়, তাহলে তাদের অবস্থা কেমন সেটা বলছে। বজ্রনাদে অর্থাৎ বজ্রপাতের শব্দে মেদিনী পৃথিবী কাঁপে এবং আমাদের বুক কাঁপে। নারীদের প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়, তখন আমরা অভিভাবকের বাটিতেই থাকি। তার মানে সবকিছু যেন ভয় ভীতিতে থাকে নারীরা, কিন্তু তবুও ওই বাড়িটা হচ্ছে পুরুষদের। যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি, কখনো প্রভু গৃহে থাকি, আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অর্থাৎ তিনতলা অট্টালিকা দালানে ভূমিকম্প চূর্ণ হয়, তখন সোপান অর্থাৎ সিঁড়ি অতিক্রম করিয়া অবতরণকালে নামার সময়, সিঁড়ি দিয়ে নামার সময় আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে অর্থাৎ রক্তাক্ত শরীরে আমরা অজ্ঞান অবস্থায় গোশালায় অর্থাৎ গোয়াল ঘর মানে যেখানে গরু থাকে সেখানে গিয়ে ত্রয় লই, তখনও আমরা অভিভাবকের বাড়িতেই থাকি। রোকেয়া সাখাওয়াত হোসেন এগুলি অনেক আক্ষেপের সাথে উপস্থাপন করেছেন। অথবা গৃহস্থের বৌঝি স্ত্রী মেয়ে রূপে প্রকাণ্ড আটচাল বিশিষ্ট যৌথ পরিবারের ঘর, যেগুলো আমরা গ্রামের বড় বড় যৌথ পরিবারে দেখতে পাই। বাস করিলেও প্রভুর আলয়ে থাকে। আর যখন চৈত্র মাসে ঘর অমানিশীতে অন্ধকার রাতে প্রভুর বাটিতে আশ্রয়দাতার বাড়িতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কা কাণ্ডে অর্থাৎ ডাকাত পড়লে যেমন অবস্থা হয়, লঙ্কা কাণ্ড বলতে রাবণের বাড়িতে অর্থাৎ লঙ্কাপুরীতে হনুমানেরা যখন আগুন দিয়েছিল সেটিকে বলা হয় লঙ্কাকাণ্ড। অভিনয় হয় সব জিনিসপত্র ঘরগুলি দাও দাও করিয়া জ্বলিতে থাকে। আমরা এক বসনে অর্থাৎ এক কাপড়ে প্রাণটি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত অর্থাৎ দূরবর্তী একটা কুল গাছ অর্থাৎ বড়ই গাছের তলে দাঁড়ায় কাঁপিতে থাকি। তখন অভিভাবকের বাড়িতেই থাকি। ইংরেজিতে হোম বলিলে যাহা বুঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। তার মানে রোকেয়া সাখাওয়াত হোসেন অর্থাৎ হোম বলতে যে শব্দটি বোঝায় সেই গৃহ বুঝাইতে চাচ্ছেন কিভাবে, যে শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়। হতভাগিনী অর্থাৎ মন্দ ভাগ্য যে নারীর, তখন পিতা ভাতার শরণ আশ্রয় চায়। একটা হিন্দু প্রবাদ আছে, ঘর কি জ্বলি বন মে গেই, বন মে লাগি আগ, বন বেচারা ক্যা করে, করম মে লাগি আগ। এখানে লেখিকা এর অর্থ অনুবাদও দিয়ে দিয়েছেন যে ঘরে দগ্ধ হইয়া অর্থাৎ ঘরে আগুন লেগে বনে গেলাম, বনে লাগিল আগুন, আবার বনেও আগুন লাগলো, বন বেচারা কি করিবে, অর্থাৎ আমার কপালেই লাগিয়াছে আগুন। যদি নারীর ভাগ্যেই আগুন থাকে তাহলে সে যেখানেই যাবে, ঘর ছেড়ে বনে যাক, বন ছেড়ে যেখানে যাক, আগুন তার সাথে সাথেই যাবে। তাই বলি গৃহ বলিতে আমাদেরই একটি পর্ণকুটির অর্থাৎ পাতার ঘর নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া অর্থাৎ আশ্রয়হীন নহে। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। এই শেষ পাতার যে অনুচ্ছেদটি আমরা উপস্থাপন করলাম সেটির মূল বক্তব্যটি আমরা একটু দেখে নিই, যেহেতু গুরুত্বপূর্ণ। লেখিকা বলতে চেয়েছেন সবার ঘর থাকলেও নাই শুধু নারীদের। এ প্রসঙ্গে তিনি হিন্দু প্রবাদের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
ঘরে আগুন লেগেছে বলে বনে আশ্রয় নিলাম, সে বনেও আগুন লাগলো। আসলে নিজের ভাগ্যে আগুন লাগলে দোষ কি? কোথাও জায়গা হবে না। সেটা বন জঙ্গল পাহাড় পর্বত যেখানে যায় কপালেই রয়েছে আগুন। সেজন্য নারীদের কোনো গৃহ বা ঘর নেই বলে রোকেয়া সাখাওয়াত হোসেন উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমরা প্রবন্ধটি সহজভাবে বুঝতে পেরেছ। আর তোমরা বুঝতে পারলে আমার এই কষ্ট সার্থক হবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। সুন্দর আগামীর প্রত্যাশায়।